আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে ডায়াবেটিসের একটি জটিলতা, যেটাকে আমরা ডায়াবেটিস নেফ্রোপ্যাথি বলি। তোমরা ইতিমধ্যে ডায়াবেটিস সম্বন্ধে বেশ ভালোভাবে জেনে থাকবে। ডায়াবেটিস শরীরের মধ্যে অনেক ধরনের জটিলতা করতে পারে। এর মধ্যে কিছু কিছু জটিলতা যেটা বড় বড় রক্তনালীতে করে, যেমন স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এগুলিকে আমরা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন বলি। আর কিছু কিছু জটিলতা হচ্ছে ছোট ছোট রক্তনালীতে হয়, যেগুলিকে আমরা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন বলি। যেমন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হতে পারে, সেটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, ডায়াবেটিক নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি, এগুলি সবই ডায়াবেটিসের মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। এমনইভাবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি একটি ডায়াবেটিসের একটি কমপ্লিকেশন। তো আমরা প্রথমে একটু ডেফিনেশন শিখবো যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আসলে কাকে বলে। সহজ ভাষায় যদি আমরা বলি যে ডায়াবেটিস জনিত কারণে কিডনির মধ্যে এমন কিছু স্ট্রাকচারাল পরিবর্তন আসে বা কাঠামোগত পরিবর্তন আসে, যে পরিবর্তনের কারণে এই কিডনি দিয়ে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান অ্যালবুমিন বের হয়ে চলে যায়, এবং সেটা প্রস্রাবের সাথে বের হয়ে চলে যাওয়ার কারণে শরীরের মধ্যে যে একটা অবস্থার সৃষ্টি হয়, সেটাকে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি। সহজভাবে যদি আমরা বলি যে ডায়াবেটিসের কারণে কিডনির মধ্যে একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসে, গ্লোমারুলাসের মধ্যে স্ট্রাকচারাল চেঞ্জ আসে মূলত, এবং যার কারণে গ্লোমারুলাসটা লিকি হয়ে যায়। এবং এটা লিকি হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে যে গ্লোমারুলাস অ্যালবুমিনকে শরীরের মধ্যে ধরে রাখার একটা প্রবণতা বা একটা সক্ষমতা ছিল, সেটা আর গ্লোমারুলাসে থাকে না। না থাকার কারণে গ্লোমারুলাস দিয়ে তখন এই শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান অ্যালবুমিন বের হয়ে যায়, এবং এটা প্রস্রাবের সাথে শরীরের সাথে থেকে লস হয়। এটাকে আমরা সহজভাবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি। তবে এই বের হওয়ার পরিমাণ, যে অ্যালবুমিন বের হয়ে যাচ্ছে, এর পরিমাণ কিন্তু বিভিন্ন রকম হতে পারে। খুবই অল্প পরিমাণ বের হতে পারে, বেশি পরিমাণ বের হতে পারে। অল্প পরিমাণে যদি বের হয় তাহলে সেটা অবশ্য ক্লিনিক্যালি বোঝা নাও যেতে পারে। তবে বেশি পরিমাণে যদি বের হয় তাহলে কিন্তু সেটা ক্লিনিক্যালি তখন খুব ভালোভাবেই বোঝা যায়। আমরা জানি কিডনি দিয়ে যখন অনেক বেশি পরিমাণ প্রোটিন চলে যায়, তখন যে একটা ক্লিনিক্যাল কন্ডিশনের সৃষ্টি হয়, সেটাকে নেফ্রোটিক সিনড্রোম বলে। একইভাবে বন্ধুরা, ডায়াবেটিস মেলাইটাসের কারণে যদি কিডনি দিয়ে প্রচুর পরিমাণে অ্যালবুমিন চলে যায়, তাহলেও কিন্তু নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। নেফ্রোটিক সিনড্রোমের যে কারণগুলি আমরা বলে থাকি, মিনিমাল চেঞ্জ ডিজিজ, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এর মধ্যে অবশ্যই আমরা ডায়াবেটিস মেলাইটাসকেও বলবো। কারণ ডায়াবেটিস মেলাইটাসের কারণে গ্লোমারুলাসে যে পরিবর্তন আসে, গঠনগত পরিবর্তন আসে, তার কারণে কিন্তু কিডনি দিয়ে প্রচুর পরিমাণে অ্যালবুমিন এবং বিভিন্ন ধরনের প্রোটিন বের হয়ে চলে যায়, এবং আলটিমেটলি নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করতে পারে। ঠিক আছে বন্ধুরা? তবে এই প্রোটিন চলে যাওয়ার কারণে শরীরের মধ্যে কিন্তু আরও কিছু কমপ্লিকেশন দেখা যায়। যেমন এই সমস্ত পেশেন্টের হাই ব্লাড প্রেশার দেখা দিতে পারে, এবং আস্তে আস্তে এই প্রোটিন কিন্তু কিডনির টিউবিউলসের জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং কিডনিটা একেবারেই ফেইলিউর হতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে। ক্রিয়েটিনিন বেড়ে যাবে, জিএফআর কমে যাবে, আলটিমেটলি রেনাল ফেইলিউর হবে। এই হচ্ছে ডায়াবেটিসের কারণে কিডনি রোগ, খুব সংক্ষিপ্তভাবে বললাম। কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমাদের জন্য, কতটুকু কমন আমাদের সমাজের মধ্যে, এটা বুঝতে গেলে আমাদের এই এপিডেমিওলজিটা জানতে হবে। আসলে বন্ধুরা, ডায়াবেটিস থেকে কিডনি রোগ, এটা তোমরা এমনও হতে পারে যে তোমাদের পরিবারের মধ্যেই কারো না কারো থাকতে পারে, এবং আত্মীয় স্বজনের মধ্যে তো থাকবেই। এবং তুমি যেহেতু একজন উদীয়মান ডাক্তার, তোমাকেই হয়তো প্রথম ফেস করা লাগতে পারে যে আমার তো হয়তো তোমারই কোনো এক মুরব্বী তোমাকে বললেন, হয়তো তোমার বাবা মা বা তোমার শ্বশুর শাশুড়ি যদি থেকে থাকে, বা তোমার কোনো আত্মীয় স্বজন
এনারা হয়তো বললেন যে আমার তো ডায়াবেটিস, ইদানিং আমার তো পা ফুলে যাচ্ছে, কি সমস্যা আমার। কাজেই তখন তোমাকে বুঝতে হবে যে ওনার আসলে প্রবলেমটা কোথায়। কিন্তু আমরা একটু জেনে নিই যে এই ডায়াবেটিস থেকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হওয়ার ক্ষেত্রে আমাদের সোসাইটির মধ্যে এর এপিডেমিওলজিটা কেমন। প্রতি 3 জনের 1 জন ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হতে পারে, প্রতি 3 জনের 1 জন, 30%, কখনো কখনো তার চেয়ে বেশি। এবং দেখা যাচ্ছে যে ইউরোপ এবং আমেরিকায় আসলে এই রোগটা বেশি হয়, কিন্তু বন্ধুরা বাংলাদেশেও এই রোগের যথেষ্ট প্রকোপ আমরা লক্ষ্য করছি। এবং যে সমস্ত আফ্রিকান বা নিগ্রো আমেরিকা বাস করেন, এনাদের মধ্যে কিন্তু এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বেশি হয়। আর যে সমস্ত এশিয়ান লোকজন ইউকেতে বাস করেন, এনাদের মধ্যেও এই ধরনের নেফ্রোপ্যাথি রোগের প্রবণতা বেশি থাকে। বিশেষ করে আমেরিকার যে আদিবাসী যারা পিমা ইন্ডিয়ানস বলা হয়, তোমরা জানো, এই পিমা ইন্ডিয়ানসদের মধ্যে কিন্তু এই রোগের প্রকোপ অত্যন্ত বেশি, অত্যন্ত বেশি। এবং দেখা যাচ্ছে 10 বছরের মধ্যে প্রায় অর্ধেক ডায়াবেটিক পেশেন্টেরই কিডনিতে ইনভলভমেন্ট হয়ে যায় বা নেফ্রোপ্যাথি হয়ে যায়, এবং আলটিমেটলি এরা এন্ড স্টেজ কিডনি ডিজিজও ডেভেলপ করে। তবে বন্ধু একটা ইন্টারেস্টিং খবর হলো এই যে কোনো ডায়াবেটিক পেশেন্ট যদি 25 বছরেও ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ না করে থাকেন, তাহলে সাধারণত উনি আর নেফ্রোপ্যাথি ফার্দার ডেভেলপ করেন না। এর খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন তোমাদের জন্য। যদি এই নেফ্রোপ্যাথি আলটিমেটলি, যদিও এটা খুবই মাইল্ড অবস্থায় শুরু হয়, সূচনা যদি মাইল্ড অবস্থা হয়ও, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে প্রোগ্রেস করতে থাকে, এবং এটা আলটিমেটলি কিডনি দুটিকে এন্ড স্টেজ কিডনি ডিজিজ এবং পেশেন্টের হয়তো ডায়ালিসিস পর্যায়ে পেশেন্ট চলে যায় এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথির কারণে। এবং এটা একটা অবজারভেশন যে এখন যে নতুন ওষুধ আসছে ডায়াবেটিসের জন্য, এম্পাগ্লিফ্লুজেন, এই জাতীয় যে ওষুধগুলি, এগুলি দেখা যাচ্ছে যে কিছুটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে এদের হেল্পফুল কিছু ইফেক্ট পাওয়া যাচ্ছে। এবং একটা যে সমস্ত রোগী, একটা স্ট্যাটিস্টিক্স বলে যে সমস্ত রোগীরা এখন ডায়ালাইসিস করছেন বা কিডনি ট্রান্সপ্লান্টেশন করছেন, অর্থাৎ যে সমস্ত রোগীরা এন্ড স্টেজ রেনাল ফেলিওর হয়ে ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্টেশন করছেন, এনাদের অন্তত 20 থেকে 50 ভাগ রোগীর এই কিডনি ফেলিওরের কারণ কিন্তু ডায়াবেটিস মেলাইটাস। তাহলে ডায়াবেটিস মেলাইটাস কতটা ইনজুরিয়াস হতে পারে কিডনির জন্য, এটা আমরা বুঝতে পারছি এই মেসেজ থেকে। এখন কাদের এই ডায়াবেটিস থেকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি, এটা আমাদের বুঝতে হবে। তাহলেই তো তুমি এই সমস্ত ডায়াবেটিক পেশেন্টদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাডভাইস করতে পারো, তাই না, যে আপনি এইভাবে বেঁচে থাকবেন এই সমস্ত বিষয় থেকে। যাদের ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোল করেন না, কন্ট্রোলে থাকে না, এনাদের কিন্তু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হওয়ার সম্ভাবনাই স্বাভাবিকভাবে বেশি থাকবে। যারা বহু বছর ধরে ডায়াবেটিস মেলাইটাসে ভুগছেন, যেমন সাধারণত দেখা যায় যে 10 বছর ডায়াবেটিস মেলাইটাসে ভোগার পর নেফ্রোপ্যাথি শুরু হয় ইন কেস অফ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। তবে যারা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে ভোগেন, দেখা যাচ্ছে যে ওনাদের যখন ডায়াবেটিস মেলাইটাস ডায়াগনোসিস হলো, তখন থেকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি শুরু হয়ে গেল। আর তোমরা তো অবশ্যই জানো যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসই বাংলাদেশে বেশি, প্রায় 90 থেকে 95% ডায়াবেটিসই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এনাদের যখন ডায়াবেটিস মেলাইটাস ডায়াগনোসিস হয়, তখন থেকেই দেখা যাচ্ছে যে ওরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথিও ডায়াগনোসিস হয়ে গেছে। কাজে খুব বেশি দিন ডায়াবেটিসে ভোগার অনেক সময় প্রয়োজন হয় না। যদি কোনো পেশেন্টের ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে, ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে, তাহলে অনেক সময় আমরা সন্দেহ করি যে এই পেশেন্টের হয়তো বা সাথে সাথে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থাকে। এটা খুবই একটা কমন অ্যাসোসিয়েশন যে যাদেরই ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে, এনাদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থাকে, ওনাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে। এই তিনটা রোগ কিন্তু অনেক ক্ষেত্রেই একসাথে থাকে। আর কিছু কিছু ইথনিসিটি আছে, দেখো জেনেটিক্যালি এই সমস্ত লোকদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এশিয়ানদের, আমরা তো এশিয়ান,
আমরা যেখানেই মাইগ্রেশন করি না কেন আমাদের এই জেনেটিক এই মেকআপ কিন্তু আমাদের সাথেই থাকে। পিমা ইন্ডিয়ানস অর্থাৎ আমেরিকার যে যারা আদিবাসী তাদের জেনেটিক কোনো কারণে কিন্তু তাদের নেফ্রোপ্যাথি বেশি হচ্ছে। যদি আগে থেকে হাইপারটেনশন থাকে তাহলে কিন্তু এই সমস্ত রোগীদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তখন তাদের ডায়াবেটিস এবং হাইপারটেনশন দুজনে এই দুই বন্ধু মিলে এই দুইটা কিডনিকে তখন তারা ইনজিউর করবে। যদি ফ্যামিলিতে বাবা মা ভাই বোন এই সমস্ত ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছে তাদের কারোর যদি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থাকে তাহলে কিন্তু রোগীর ডায়াবেটিস থেকে নেফ্রোপ্যাথি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং ফ্যামিলিতে যদি হাইপারটেনশনের হিস্ট্রি থাকে তাহলেও কিন্তু ডায়াবেটিস থেকে কিডনি রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে দেখেছো বন্ধুরা যে যদি ডায়াবেটিস ভালো কন্ট্রোলে না থাকে বা অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগেন বা হাইপারটেনশন যদি থাকে বা ফ্যামিলিতে যদি কারোর হাইপারটেনশন বা ডায়াবেটিক কিডনি রোগ থাকে অথবা যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে তাহলে কিন্তু এই সমস্ত পেশেন্টদের ডায়াবেটিস থেকে কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। ঠিক আছে, আরেকটা রিস্ক ফ্যাক্টর যদি এখানে দেখানো হলো সেটা হচ্ছে যে ওবেসিটি। তোমরা জানো যে টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টরা অনেক ক্ষেত্রে ওবেস থাকেন এবং এই ওবেসিটির কারণে কিন্তু কিডনিতে আলাদাভাবে গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে। তাহলে এই ওবেসিটির কারণে গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, অন্যদিকে ডায়াবেটিসের কারণে হতে পারে। তাহলে দুইটা ফ্যাক্টর একসাথে হয়ে গেল কিডনিতে রোগ হওয়ার জন্য। এরা হলো পিমা ইন্ডিয়ান, দেখো এনারা কিন্তু আমেরিকান আদিবাসী। এনাদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে অনেক 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 বেশি। এই লোকগুলিও পিমা ইন্ডিয়ান, তাদেরও ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। এবার আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করব যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির প্যাথোফিজিওলজি, কিভাবে রোগটা হচ্ছে। আসলে এই রোগ হওয়ার জন্য জেনেটিক মেকআপ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সবার তো হয় না, আসলে 3 ভাগে 1 ভাগ, মানে প্রতি 3 জন ডায়াবেটিস রোগীর একজনের হচ্ছে, 2 জনের কিন্তু হচ্ছে না। তার মানে একটা জেনেটিক মেকআপ এখানে খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া। যখন এই পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া থাকে তখন কিডনিতে কিন্তু কিছু পরিবর্তন আসে। আরেকটা হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ওভার অ্যাক্টিভেশন। এর জন্যও কিন্তু আলটিমেটলি কিডনিতে অনেক ধরনের পরিবর্তন আসে। আর ফ্রি রেডিক্যালস কিছু শরীরে তৈরি হয় ডায়াবেটিক পেশেন্টদের, এটাও কিন্তু বড় ফ্যাক্টর। তাহলে মোটামুটি আমরা যে ফ্যাক্টরগুলি নিয়ে কথা বললাম এগুলি কিন্তু ডায়াবেটিক নেফ্রোপ্যাথির পেছনে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। একটা জেনেটিক মেকআপ, আরেকটা হচ্ছে পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া যেটা ডায়াবেটিক রোগীদের হয়, আরেকটা হচ্ছে যে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ওভার অ্যাক্টিভেশন, আরেকটা আমরা বললাম যে ফ্রি রেডিক্যালস, বিশেষ করে অক্সিজেন ডেরাইভড ফ্রি রেডিক্যালস, এরা কিন্তু আলটিমেটলি কিডনিতে গিয়ে অনেকগুলো প্যাথোলজি সৃষ্টি করে। দেখো বন্ধুরা, খুব সহজ এবং ইন্টারেস্টিং যে এটা হচ্ছে একজন নরমাল ব্যক্তির, সুস্থ ব্যক্তির কিডনি এবং গ্লোমারিউলাস, এফারেন্ট আর্টারিওল ইফারেন্ট আর্টারিওল সবই নরমাল এখানে, এবং একটা গ্লোমারিউলাস এখানে ফিল্ট্রেশন হয় আর এখানে রেনাল টিউবিউলস। একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে দেখো এই এফারেন্ট আর্টারিওল ডাইলেটেড হয়ে যায়, ডাইলেটেশন হয়ে গেল কিন্তু এখানে, আর ইফারেন্ট আর্টারিওল কিন্তু ন্যারো হয়ে গেল। এটা হলো হিমোডাইনামিক চেঞ্জ। যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে এবং কিডনিতে ইনভলভমেন্ট থাকে তাহলে এই ধরনের একটা চেঞ্জ কিন্তু কিডনিতে চলে আসে। এফারেন্ট আর্টারিওলটা ডাইলেটেড হয়ে যায়, ইফারেন্ট আর্টারিওল কনস্ট্রিকশন হয়ে যায়। এটা বন্ধুরা যদি বলো কেন হয়, কেন অনেক উত্তর আছে এখানে। তবে তোমরা মনে রাখো যে ডায়াবেটিসের কারণে এই হিমোডাইনামিক চেঞ্জ হলেই এই নেফ্রোপ্যাথি শুরু হয়ে গেল, যার কারণে এই ডাইলেটেড এফারেন্ট আর্টারিওল দিয়ে অনেক বেশি রক্ত এই গ্লোমারুলাসে ঢুকে গেল, যার কারণে গ্লোমারুলাসের ফিল্ট্রেশন প্রেসার বেড়ে গেল এবং এটা ন্যারো হয়ে যাওয়ার কারণে বেশি ব্লাড কিন্তু ইফারেন্ট আর্টারিওল দিয়ে আসতে পারছে না, যার কারণে রক্ত এখানেই স্ট্যাগনেশন হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি ফিল্টার বেশি হচ্ছে, ফ্লুইডও ফিল্টার হচ্ছে এবং প্রোটিনও ফিল্টার হচ্ছে। বিশেষ করে অ্যালবুমিন ফিল্টার হচ্ছে, অ্যালবুমিন সাইজ ছোট এই জন্য ফিল্টার হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি ইউরিনের সাথে পাস করে চলে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা,
তাহলে এই ফোটা ফোটা যেগুলি এগুলি হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন বা অ্যালবুমিন। তো এই ধরনের পেশেন্টদের চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা এই আর্টারিওলটাকে কিন্তু ডাইলেটেড করে দেওয়ার চেষ্টা করি মেডিসিনের মাধ্যমে। তো ইফারেন্ট আর্টারিওলকে তুমি যদি ডাইলেটেড করে দাও মেডিসিনের মাধ্যমে, তাহলে কিন্তু আলটিমেটলি এই ফিল্ট্রেশনটা অনেক কমে যায় এবং এই প্রোটিন লস অনেক কমে যাবে। এবং তোমরা জানো যে এই আর্টারিওলকে ডাইলেট করার উপায় হচ্ছে এসি ইনহিবিটর অথবা এআরবি। এসি ইনহিবিটর এআরবির মাধ্যমে আমরা এই আর্টারিওলটাকে ডাইলেট করে দিতে পারি। এইভাবে আমরা ডায়াবেটিসের কারণে যে কিডনির মধ্যে হিমোডাইনামিক চেঞ্জ আসলো, এটাকে আমরা অল্টার করতে পারি। ঠিক আছে বন্ধুরা? আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে প্রোটিন এখানে ফিল্ট্রেশন হচ্ছে, ফিল্টার হয়ে চলে আসছে, দেখো এই প্রোটিন কিন্তু অ্যাবজর্পশন হয়ে এই টিউবিউলস এর মধ্যে ঢুকে যাচ্ছে, দেখো। এবং এই টিউবিউলস এর জন্য কিন্তু এই প্রোটিন খুবই এই প্রোটিন কিন্তু টিউবিউলস এর জন্য প্রচুর হার্মফুল। আলটিমেটলি এই টিউবুলার সেলগুলি কিন্তু অ্যাট্রোফি হয়ে যায় আর এখানে ইনফ্লামেশন হয়, ফাইব্রোসিস হয়ে যায়। তাহলে এই টিউবুলসের এখানে ইনফ্লামেশন হওয়া, ফাইব্রোসিস হওয়া, টিউবুলার সেলগুলি অ্যাট্রোফি হওয়া, এগুলি কিন্তু এই প্রোটিন অ্যাবজর্পশনের কারণে হতে পারে। মানে এখানে প্রোটিন অ্যাবজর্পশন একটা বড় ধরনের ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে আলটিমেটলি আমরা দেখলাম যে এখানে ডায়াবেটিসের কারণে ভাস্কুলার লেভেলেও কিছু পরিবর্তন, এখানে গ্লোমারুলাসের লেভেলেও কিছু পরিবর্তন, যেটা আমরা একটু পরে দেখব, আর টিউবুলসের লেভেলেও কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আলটিমেটলি দেখো যে আমরা যে কথাগুলি আলাপ করলাম, যে হাইপারগ্লাইসেমিয়া থাকে, পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া, এবং আলটিমেটলি কিছু হিমোডাইনামিক চেঞ্জ আমরা দেখলাম। হিমোডাইনামিক চেঞ্জের কারণে ইফারেন্ট আর্টারিয়াল কনস্ট্রিকশন হয়ে গেল, গ্লোমারুলাসের ভিতরে হাই ব্লাড প্রেশার ডেভেলপ, স্বাভাবিক। এটা যদি কনস্ট্রিকশন হয়ে যায় তাহলে এখানে তো হাই ব্লাড প্রেশার ডেভেলপ করবেই, গ্লোমারুলার হাইপারটেনশন হলো। অন্যদিকে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ওভার অ্যাক্টিভেশন হলো। বন্ধুরা একটু বলে রাখি তোমাদেরকে, একটু মনোযোগ দিয়ে শোনো। অ্যাঞ্জিওটেনসিন 2 এটা যদি শরীরে বেশি তৈরি হয় এটা কিন্তু হার্মফুল, এবং অ্যালডোস্টেরন এটা যদি বেশি তৈরি হয় এটাও কিন্তু হার্মফুল। কি হার্মফুল এটা? এই অ্যাঞ্জিওটেনসিন 2 এবং অ্যালডোস্টেরন এই দুইজনে মিলে কিন্তু প্রোটিনিউরিয়া করে এবং কিডনিতে ফাইব্রোসিস করে। বন্ধুরা প্লিজ মনে রাখবে কথাটা, অ্যাঞ্জিওটেনসিন 2 এবং অ্যালডোস্টেরন এই দুইজনে মিলে কিডনিতে ফাইব্রোসিস করে এবং প্রোটিনিউরিয়া করে। এছাড়া কিডনির মধ্যে দেখো যে কিছু অক্সিজেনেটেড ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে। এই ফ্রি রেডিক্যালসগুলি কিন্তু আলটিমেটলি ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস আর রেনাল টিউবুলগুলিকে অ্যাট্রোফি এবং ইনজুরি করতেছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আছে, যেটা আমরা ছবির মধ্যে তোমাদের দেখাতে চাই, সেটা হচ্ছে পরবর্তীতে আসবে এই ছবিটা, যে গ্লোমারুলাসের মধ্যে এখানে যে মেসেঞ্জিয়াম থাকে, এখানেও কিন্তু মেসেঞ্জিয়ামগুলি বেড়ে যায়, আর মেসেঞ্জিয়ামগুলি বেড়ে যাওয়ার কারণে গ্লোমারুলাসগুলো বড় হয়ে যায়, আলটিমেটলি কিন্তু কিডনিও বড় হয়ে যায়। তাহলে ডায়াবেটিক পেশেন্টে কিন্তু কিডনি একটু বড় থাকে, এবং কিডনি ফেল হয়ে গেলেও কিন্তু এটা বড় থাকে। একদম এন্ড স্টেজ হয়ে গেলে আস্তে আস্তে কিডনি ছোট হয়ে আসে ফাইব্রোসিস হওয়ার কারণে। কিন্তু ডায়াবেটিস কারণে কিডনি যাদের এফেক্টেড তাদের কিডনি কিন্তু অন্যান্য সাধারণ মানুষের তুলনায় একটু বড়ই থাকে। এখানে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথির স্টেজগুলি বোঝার চেষ্টা করলাম। অনেক সময় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যখন তুমি পেশেন্টের ডায়াগনোসিস করবে, তখন পেশেন্ট কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যে স্যার বা ম্যাডাম, আমার এই কিডনিতে যে রোগ এটা কোন পর্যায়ে আছে। রোগীরা কিন্তু তোমাকে এই কথা বলবে যে আমার এই কিডনি রোগটা কোন পর্যায়ে আছে। তাহলে তুমি তখন যদি বলো আপনি স্টেজ 3-তে আছেন, তাহলে সে তো বুঝবে না, এটা সে তো কোনো স্টেজই জানে না। তো আমরা সহজভাবে বলি যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি 5টা স্টেজ হতে পারে বা 5টা সিঁড়ি হতে পারে। এর মধ্যে লাস্ট স্টেজ যেটা, এটা তুমি কিডনি ফেইলিউর, ডায়ালাইসিস লাগবে পেশেন্ট। আর তার আগের স্টেজ, 4th স্টেজ মানে নেফ্রোটিক সিনড্রোমের কন্ডিশন। পেশেন্টের সারা শরীর ফুলে যাবে, হিউজ প্রোটিনিউরিয়া হবে, রক্তে অ্যালবুমিন কমে যাবে, ইডিমা হবে। এটা স্টেজ 3। স্টেজ 2 যেটা, এটা হয়েছে আসলে এই পেশেন্টের খুব একটা সিমটম থাকবে না, জাস্ট পেশেন্টের কিডনিতে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ আসবে, কিন্তু ইউরিন টেস্ট করলে সেখানে কিছু প্রোটিনিউরিয়া বা অ্যালবুমিনুরিয়া থাকবে। এতটুকু পর্যন্ত আমরা খুব সহজে মনে রাখতে পারি। স্টেজ 1 এবং 2 আসলে এটা স্বাভাবিকভাবে ডায়াগনোসিস করা যায় না, বায়োপসি করে মাইক্রোস্কোপের নিচে চেক করতে হয়। স্টেজ 2 যেটা, সেখানে আসলে তেমন কিছু পাওয়া যায় না, শুধু বায়োপসি করলে
লাইট মাইক্রোস্কোপিতে কিছু পরিবর্তন পাওয়া যায়, যে বেসমেন্ট মেমব্রেন ঠিক হয়ে যায় আর মেসেঞ্জিয়াম বেড়ে যায়। আর স্টেজ 1 যেটা, এখানে আসলে ইলেকট্রন মাইক্রোস্কোপে চেক করলে কিছু বেসমেন্ট মেমব্রেন থিকেনিং পাওয়া যায়, গ্লোমারুলাসগুলি একটু লিকি হয়ে যায়, জিএফআর বেড়ে যায়। তাহলে এই হলো মোটামুটি আমাদের স্টেজিং। খুব সহজভাবে মনে রাখবো আমরা। স্টেজ 1 এটা ইলেকট্রন মাইক্রোস্কোপির মাধ্যমে আমরা একটু দেখবো যে বেসমেন্ট মেমব্রেন ঠিক হয়ে গেছে আর জিএফআর বেড়ে গেছে। স্টেজ 2 এটা সাইলেন্ট ডিজিজ, সাইলেন্ট ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, কিছুই থাকবে না ক্লিনিক্যালি, কিন্তু তুমি বায়োপসি করলে লাইট মাইক্রোস্কোপিতে কিছু ফিচার দেখতে পাবা যে মেসেঞ্জিয়াম বেড়ে গেছে, বেসমেন্ট মেমব্রেন ঠিক হয়ে গেছে। স্টেজ 3 থেকে আসলে একজন ক্লিনিশিয়ান হিসেবে তোমাকে ডিল করতে হয়। স্টেজ 3 তে তুমি পেশেন্টের ইউরিন চেক করলে দেখো ইউরিনের সাথে মাইক্রো অ্যালবুমিন যাচ্ছে, তোমাকে পেশেন্টকে এই অবস্থায় এসি ইনহিবিটর এআরবি অথবা এআরবি দিতে হবে। স্টেজ 4 এ তোমাদের পেশেন্ট একদম ওভার নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আসবে এবং এই পেশেন্টকে তোমার হসপিটালে অ্যাডমিট করে পেশেন্টকে অ্যালবুমিন ইনজেকশন দিয়ে চিকিৎসা করতে হবে। স্টেজ 5 এর পেশেন্ট রেনাল ফেলিউর নিয়ে তোমার কাছে আসবে, তোমাকে হসপিটালে ভর্তি করে তোমাকে ডায়ালাইসিসের ব্যবস্থা করতে হবে। তাহলে এই হচ্ছে রেনাল ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি স্টেজিং। ওকে বন্ধুরা, এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা গ্রাফের মাধ্যমে। স্টেজ 1 এটা, এটা স্টেজ 2, এটা স্টেজ 3, এটা স্টেজ 4, এটা স্টেজ 5। এটা দেখা যাচ্ছে জিএফআর প্রথমে একটু বেড়ে যায় সত্যি, কিন্তু আস্তে আস্তে জিএফআর কমে 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 একদম একটা পর্যায়ে এন্ড স্টেজ রেনাল ডিজিজ হয়ে যায়। আর এদিকে দেখো প্রোটিন লস বা অ্যালবুমিন লস, এখানে আস্তে আস্তে অ্যালবুমিন লস কিভাবে বাড়ছে দেখো, এভাবে অ্যালবুমিন লস আস্তে আস্তে বেড়ে 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 একটা পর্যায়ে এখানে যখন আসবে, এটা স্টেজ 3 দেখো তোমার কাছে পেশেন্ট আসবে, তুমি পেশেন্টের ডায়াগনোসিস করে এসি ইনহিবিটর এআরবি যদি শুরু করে দিতে পারো বন্ধুরা, তাহলে পেশেন্ট কিন্তু স্টেজ 3 তে হল্ট হয়ে আটকে যাবে। সাধারণত এই পেশেন্টগুলি তখন অনেক ক্ষেত্রে আর স্টেজ 4 এ প্রোগ্রেস করে না। আর স্টেজ 4 এ যদি চলে আসে আলটিমেটলি হিউজ প্রোটেরিয়া হচ্ছে, তোমাকে হসপিটালে ভর্তি করে অ্যালবুমিন ইনজেকশন দিতে হবে। আর স্টেজ 5 এ তো আসলে ডায়ালাইসিস ছাড়া খুব বেশি কিছু করার থাকে না। তাহলে এভাবে আমরা স্টেজিং এর মাধ্যমে বুঝতে পারি যে পেশেন্ট কোন স্টেজে আছে। পেশেন্ট তোমার কাছে জানতে যাবে বন্ধুরা যে আমি কোন স্টেজে আছি, তখন তুমি পেশেন্টকে খুব সহজ করে এইভাবে তুমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখানে আরেকটা বিষয় কিন্তু দেখো বন্ধুরা, যেই পেশেন্টের এই মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন থাকে, অর্থাৎ এই পেশেন্টের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থাকে, তার কিন্তু দেখো কনকমিটেড ডায়াবেটিক রেটিনোপ্যাথিও থাকছে এবং আলটিমেটলি এটাও কিন্তু প্রোগ্রেস করছে দেখো। হ্যাঁ, কাজে এই পেশেন্টের চোখ দেখতে আমরা ভুলবো না। কিডনিতে সমস্যা আছে বলে তুমি শুধু কিডনি নিয়ে বিজি থাকবে, এটা হবে না, কিন্তু তোমাকে পেশেন্টের চোখের কথাও ভাবতে হবে। এবং এই পেশেন্টগুলির পাশাপাশি ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনও থাকতে পারে। এই পেশেন্ট যে কোনো সময় কিন্তু স্ট্রোক করে বা এমআই হয়ে কিন্তু মারা যেতে পারে এই পেশেন্ট। কাজে এই পেশেন্টের তোমার এই একটা অ্যাসপিরিন, একটা লিপিড লোয়ারিং এজেন্ট পেশেন্টকে দিতে হবে এটাকে প্রিভেন্ট করার জন্য। ওকে বন্ধুরা, শুধুমাত্র ডায়াবেটিক নেফ্রোপ্যাথি চিকিৎসা করে দিলা, এসি ইনহিবিটর দিয়ে দিলা, এআরবি দিয়ে দিলা, ইট ইজ নট সাফিসিয়েন্ট। পাশাপাশি তোমাকে টোটাল ম্যানেজমেন্টের পার্ট হিসাবে লিপিড লোয়ারিং এজেন্ট, অ্যাটরভাস্টাটিন অথবা তোমার অ্যাসপিরিন, প্রোপিডোগ্রেল এই সমস্ত ওষুধ দিতে হবে এবং কার্ডিয়াক স্ট্যাটাস কেমন এগুলো তোমাকে খোঁজ খবর নিতে হবে। এবার আসো, তুমি চেম্বারে বসে আছো, একজন বিশেষজ্ঞ ডাক্তার তুমি। এখন তোমার কাছে এই ধরনের একজন পেশেন্ট আসে, এসে বললেন যে স্যার বা ম্যাডাম, আমি গত 10 থেকে 15 বছর ধরে টাইপ 1 ডায়াবেটিসে ভুগছি, এই যে আমার ডায়াবেটিসের বই। অথবা উনি বললেন যে আমার এই কয়েকদিন আগে টাইপ 2 ডায়াবেটিস ডায়াগনোসিস হলো, এই যে আমার বায়োডাবের বই, এখন আমি আসলে দেখতে চাচ্ছি যে আমার আর কোনো সমস্যা বা জটিলতা আছে কিনা। বন্ধুরা, তুমি একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে তোমাকে এই পেশেন্টের টোটাল ডায়াগনোসিস এবং টোটাল ম্যানেজমেন্ট করতে হবে। কাজে এই ধরনের হিস্ট্রি যখন চলে আসবে, তখন তোমার মধ্যে কাজ করতে হবে মনের মধ্যে যে এই পেশেন্টের তো ডায়াবেটিস আছে, বুঝতেই পারলাম ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আছে কিনা আমি চেক করব। পাশাপাশি দেখে নিব যে এই পেশেন্টের ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে কিনা। তো এই ধরনের পেশেন্ট ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি থাকে, তাহলে আসলে বলতে পারে যে আমি চোখে একটু ঝাপসা দেখছি, চোখে ভালো দেখতে পাই না। এটা কিন্তু ক্যাটারেক্টের জন্যও বলতে পারে। তোমরা জানো ডায়াবেটিসের কারণে চোখে ক্যাটারেক্ট হতে পারে, স্নোফ্লেক ক্যাটারেক্ট যেটাকে বলা হয়, বা সেনাল ক্যাটারেক্ট হতে পারে। আবার ডায়াবেটিক নিউরোপ্যাথির কারণে পেশেন্টের হাত পায়ে জ্বালা পোড়া থাকতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি। কাজে তুমি পেশেন্টকে জিজ্ঞেস করবে যে আপনার
এই ডায়াবেটিস হওয়ার পাশাপাশি আরো কিছু জটিলতা থাকতে পারে, আমাকে কাইন্ডলি বলেন যে আপনার চোখে দেখতে কোনো সমস্যা হয় কিনা, হাতে পায়ে জ্বালাপোড়া করে কিনা, রাত্রে উঠে প্রস্রাব করেন কিনা, প্রস্রাবে ফেনা হয় কিনা, এগুলি কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। হাতে পায়ে পানি আসছে কিনা, এগুলি আমাদেরকে পেশেন্ট হিস্ট্রি নিতে হবে। এরপর আসো বন্ধুরা, তুমি পেশেন্টের এক্সামিনেশন শুরু করো। পেশেন্টটাকে তোমার চেম্বারে একটা বিছানায় শোয়াই দাও। তুমি উঠে পেশেন্টের ডান পাশে গিয়ে দাঁড়াও। পেশেন্ট যদি ফিমেল হয়, একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট পাশে রাখো। এরপর তুমি দেখো পেশেন্ট এনিমিক কিনা। তোমরা জানো কিডনি ডিজিজে অনেক সময় পেশেন্ট এনিমিক হয়ে যেতে পারে, যেটাকে আমরা রেনাল এনিমিয়া বলে থাকি। এরপর দেখো হাই ব্লাড প্রেশার পেশেন্টের থাকতে পারে। আমরা জানি ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে হাইপারটেনশন থাকতে পারে পেশেন্টের, অথবা আগে থেকেও হাইপারটেনশন পেশেন্টের থাকতে পারে। বন্ধু, ইন্টারেস্টিংলি এই পেশেন্টের কিন্তু ডায়াবেটিক পেশেন্টের কিন্তু অটোনমিক নিউরোপ্যাথি থাকতে পারে, যার কারণে পেশেন্টের পোস্টুরাল হাইপোটেনশন থাকতে পারে। কাজেই পেশেন্টের বসে হাইপারটেনশন এবং দাঁড়িয়ে হাইপারটেনশন তোমাকে চেক করতে হবে। তার সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 20 মিলিমিটার মার্কারি এবং ডায়াস্টোলিক মোর দেন 10 মিলিমিটার মার্কারির চেয়ে বেশি যদি ড্রপ করে, তাহলে কিন্তু তোমাকে সচেতন হতে হবে। এই পেশেন্ট যে কোনো সময় ডিজিনেস হয়ে ব্ল্যাকআউট হয়ে পড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্টাল ফল হতে পারে, হেড ইনজুরি হতে পারে। কাজেই এই পেশেন্টের পোস্টুরাল হাইপোটেনশন তোমাকে চেক করতে হবে। এরপর পেশেন্টে তুমি প্যাডাল ইডিমা দেখলা। সাধারণত এই ধরনের পেশেন্টের যদি নেফ্রোটিক সিনড্রোম হয়, বাইলেটারাল ইটিং ইডিমা হতে পারে। তুমি একটু বেড সাইড ইউরিন টেস্ট করো। দুইভাবে করা যায়, তোমরা জানো, স্ট্রিপের মাধ্যমে এবং সরাসরি হিট কোয়াগুলেশন টেস্টের মাধ্যমে তুমি করতে পারো। এরপর পেশেন্টের কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিন করো, রুটিন যেটা করা উচিত। এরপর নার্ভাস সিস্টেম এক্সামিন করো। বন্ধুরা, নার্ভাস সিস্টেম এক্সামিন করতে গিয়ে দেখো যে তোমার ফান্ডোস্কোপি করে দেখো যে কি অবস্থা। পিউপিল ডাইলেট করো ট্রপিকামাইড দিয়ে, করে তুমি টোটাল পেরিফেরাল এরিয়া, সেন্ট্রাল এরিয়া দেখার চেষ্টা করবে। সেখানে তুমি ডায়াবেটিক রেটিনোপ্যাথি পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। এরপর পেশেন্টের একটু অ্যাঙ্কেল জার্ক দেখার চেষ্টা করো। অ্যাঙ্কেল জার্ক ডিমিনিশড হতে পারে বা অ্যাবসেন্ট হতে পারে। কেন? যেহেতু ডায়াবেটিক পেশেন্টের নেফ্রোপ্যাথির সাথে সাথে ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে। এরপর তুমি এই পেশেন্টের সেন্স অফ ভাইব্রেশন আছে কিনা দেখো এবং সেন্স অফ জয়েন্ট পজিশন দেখো। তোমরা জানো এই সমস্ত পেশেন্টের প্রথম যেই নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হয় ডায়াবেটিক পেশেন্টের, সেটা হচ্ছে লস অফ সেন্স অফ ভাইব্রেশন। এরপর দেখবা পেশেন্টের ফাইন টাচ, এটাও হয়তো ডিমিনিশড হয়ে গেছে। কাজেই তুমি তোমার প্র্যাকটিক্যাল লাইফে যেমন তোমাকে এগুলো দেখতে হবে, পাশাপাশি তোমার পরীক্ষা যদি ডায়াবেটিস লং কেস থাকে তাহলেও কিন্তু তোমাকে এগুলি দেখতে হবে। বন্ধুরা দেখো ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এখানে হার্ড এক্সুডেন্ট দেখা যাচ্ছে, ছোট ছোট এখানে হেমোরেজ, মাইক্রোঅ্যানিউরিজম এগুলি দেখা যাচ্ছে এগুলি। কাজেই পেশেন্টের যদি এই ধরনের কোনো ফিচার পেয়ে যাও, তাহলে তুমি বুঝতে পারবে যে পেশেন্টের ডায়াবেটিক নেফ্রোপ্যাথিও আছে। খুব ইন্টারেস্টিং কথা যে আমরা কিন্তু অপথলমোস্কোপ দিয়ে পিউপুলের মাধ্যমে ফান্ডাসে একটু উকি দিয়ে দেখে আসলে কিডনিকেই দেখছি। কিডনিতে নেফ্রোপ্যাথি আছে কিনা সেটাই কিন্তু আমরা ফান্ডাসের মধ্যে উকি দিয়ে দেখছি। কাজেই এই ডায়াবেটিক পেশেন্ট যখন তোমার লং কেস থাকবে অথবা তুমি প্র্যাকটিক্যালি যখন রোগী দেখবে, তখন ফান্ডোস্কোপি করতে ভুলবে না ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এবং রেটিনোপ্যাথি বোঝার জন্য। এটা দেখো বন্ধুরা, তুমি এই সিস্টেমে হিট কোয়াগুলেশন টেস্ট করতে পারো। উপরে পার্টে তুমি হিট দিলে এবং কোয়াগুলেশন হয়ে যাবে যদি অ্যালবুমিন থেকে থাকে, অথবা তুমি স্ট্রিপ মেথডে তুমি দেখতে পারো যে কি পরিমাণ অ্যালবুমিন যাচ্ছে। এখন একজন ডায়াবেটিক পেশেন্টের শুধুই কি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে কিডনি খারাপ হয়, নাকি আর কোনো কারণে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডায়াবেটিক পেশেন্টের কিডনি খারাপ হতে পারে? বন্ধুরা, ডায়াবেটিক পেশেন্টের কিন্তু সারা শরীরের মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। এরই পার্ট হিসাবে কিডনির মধ্যে যে আর্টারি এবং আর্টারিওলস আছে, এগুলির মধ্যেও কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে কিডনিতে রক্ত সরবরাহ কমে যেতে পারে। এভাবে কিন্তু ইসকেমিক নেফ্রোপ্যাথি হতে পারে। এছাড়া ডায়াবেটিক পেশেন্টের কিডনিতে কিন্তু নেফ্রোপ্যাথির পাশাপাশি বা নেফ্রোপ্যাথি ছাড়াও মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হতে পারে, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস হতে পারে, আইজিএ নেফ্রোপ্যাথি হতে পারে। তাহলে এর কারণেও কিন্তু এই ডায়াবেটিক পেশেন্টের কিডনি খারাপ হয়ে যেতে পারে এবং এদের চিকিৎসা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এই ধরনের ডায়াবেটিক পেশেন্টকে যদি তুমি শুধু এসি ইনহিবিটর এআরবি দাও, তাহলে কিন্তু এই পেশেন্টগুলি কোনো ইমপ্রুভমেন্ট হবে না। এছাড়া তোমরা জানো এই সমস্ত ডায়াবেটিক পেশেন্ট অনেক সময় অনেক ওষুধ খান যেগুলো আমাদের খেতে হয়, যেমন আমাকে ফুসেমাইড খেতে হয়, পায়ে এডিমা চলে আসছে, ফুসেমাইড খেতে হয়। এনারা অনেক সময় প্রয়োজনে বিনা প্রয়োজনে পিপিআই খান।
এনাদের অনেক সময় গাউট থাকে ওবেসিটির সাথে, এবং তার কোনো ওনাদের অ্যালোকোলিনল খেতে হয়। এই সমস্ত কারণে কিন্তু এনাদের এই সময় রোগীদের অ্যাকিউট টিউবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এবং ক্রনিক টিউবুলার ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে। এদের চিকিৎসা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং ডায়াবেটিক পেশেন্টে তোমরা জানো রিকারেন্ট ইউটিআই হয়, সেক্ষেত্রে ইউরিনের সাথে প্রোটিন যেতে পারে এবং কিডনি সাময়িকভাবে খারাপ হয়ে যেতে পারে। কাজেই ডায়াবেটিক পেশেন্টের শুধুমাত্র ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে কিডনি খারাপ হবে আর আমরা শুধু এসি ইনহিবিটর আর এআরবি দিয়ে পেশেন্টকে ছেড়ে দিব, এটা হবে না। আসলে বন্ধুরা, তোমাদের অবশ্যই একটু সাসপিশাসই হতে হবে, একটু সন্দেহপ্রবণ হতে হবে এই ক্ষেত্রে, যে এনার শুধু কি কিডনির আলট্রা স্ট্রাকচারাল সেই চেঞ্জ এটাই হয়েছে, নাকি ওনার এই নেফ্রোপ্যাথি ছাড়া অন্য কোনো রোগ কিডনিতে হলো, ওনার কি ইসকেমিক নেফ্রোপ্যাথি হলো, নাকি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এফএসজিএস, নাকি এআইএন, সিআইএন, এই সমস্ত রোগ হলো। এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, আমাদের ভাবনার জগৎটাকে একটু বড় করতে হবে, তাহলে পেশেন্টের ডায়াগনোসিস আমাদের মিস হবে না। আসো আমরা একটু পেশেন্টের ল্যাব টেস্ট করি। কি ল্যাব টেস্ট করতে পারি আমরা? আমরা একটা ইউরিন রুটিন এক্সামিনেশন করে দেখতে পারি। তাহলে সেখানে আমরা দেখব যে অ্যালবুমিন হয়তো যাচ্ছে। বন্ধুরা, যদি অ্যালবুমিন 300 মিলিগ্রামের বেশি যায় তাহলে এটা সাধারণত ইউরিন রুটিন টেস্টে চলে আসে। কিন্তু যদি 300 কম হয় তাহলে কিন্তু এটা রুটিন টেস্টে আসে না। কাজেই তুমি আলাদাভাবে ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন তোমাকে টেস্ট করতে হবে। আর মাইক্রো অ্যালবুমিন আমরা বলি কাকে? যদি ইউরিনের সাথে 30 থেকে 300 মিলিগ্রাম পর্যন্ত অ্যালবুমিন প্রতিদিন পাস করে, পেশেন্ট ইউরিনের সাথে 30 থেকে 300 মিলিগ্রাম পর্যন্ত অ্যালবুমিন প্রতিদিন পাস করছে, একে মাইক্রো অ্যালবুমিনুরিয়া বলা হয়। ডায়াবেটিক নেফ্রোপ্যাথির এটা একটা স্টেজ, স্টেজ 3 তোমরা জানো। কিন্তু ইউরিন রুটিন এক্সামিন করলে কিন্তু তোমরা এই মাইক্রো অ্যালবুমিন ধরতে পারবে না, মিস হয়ে যাবে। তোমাকে আলাদাভাবে ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন টেস্ট করতে হবে, অথবা ইউরিন ফর অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও তোমাকে করতে হবে। যদি তুমি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও করো ইউরিনের, তাহলে সেখানে তুমি যদি 30 থেকে 300 মিলিগ্রাম পর্যন্ত অ্যালবুমিন পাও, তাহলে এটা স্টেজ 3 ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এর জন্য এসি ইনহিবিটর এআরবি দিলেই হবে। কিন্তু যদি বেশি বেশি প্রোটিন চলে যায়, মোর দেন 300, 400, 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম যদি প্রোটিন চলে যায়, তাহলে পেশেন্টের ওভার নেফ্রোটিক সিনড্রোম হয়ে গেল। এদের এই সমস্ত পেশেন্ট চিকিৎসা কিন্তু তুমি হসপিটালে পেশেন্টকে ভর্তি করে তোমাকে করতে হবে। এবং এই নেফ্রোটিক সিনড্রোমের কারণ শুধুই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, নাকি এর পেছনে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি লুকিয়ে আছে, এফএসজিএস লুকিয়ে আছে, তোমাকে কিন্তু সেটাও ফাইন্ড আউট করতে হবে বন্ধুরা। পাশাপাশি তুমি একটু সিবিসিও করে নিবে পেশেন্টের রেনাল এনিমিয়া আছে কিনা দেখার জন্য। সিরাম ক্রিয়েটিনিন করে নিবে। ক্রিয়েটিনিন নরমাল থাকতে পারে, আবার ক্রিয়েটিনিন রেজডও হতে পারে। যদি আর্লি স্টেজ হয় তাহলে নরমাল, যদি পেশেন্ট অ্যাডভান্স স্টেজ হয় ক্রিয়েটিনিন বেশি হতে পারে। এরপর দেখো বন্ধুরা, আমরা ইলেকট্রোলাইটস করব। ডায়াবেটিক পেশেন্টে কিন্তু ইলেকট্রোলাইটসে অনেক ধরনের পরিবর্তন আসে এবং কিছু কিছু পরিবর্তন কিন্তু লাইফ থ্রেটেনিং। দেখো বন্ধুরা, ডায়াবেটিক পেশেন্টের হাইপার ক্যালিমিয়া হতে পারে, পটাশিয়াম বেড়ে যেতে পারে, এবং পেশেন্টের আলটিমেটলি যদি দেখো যে পটাশিয়াম বেড়ে গেছে, ক্লোরাইড বেড়ে গেছে এবং বাইকার্বনেট কমে গেছে, তুমি ধরে নাও যে এটা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 4। ডায়াবেটিক পেশেন্টে কিন্তু রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 4 হতে পারে, এবং এই হাইপার ক্যালিমিয়া যে কোনো সময় এটা অ্যারিথমিয়া করে সাডেন কার্ডিয়াক ডেথ করতে পারে। এই জন্য বন্ধুরা, ডায়াবেটিক পেশেন্টের যখন তুমি ক্রিয়েটিনিন করতে দিবে, পাশাপাশি ইলেকট্রোলাইটসও করতে দিবে, সব সময় চেক করবে ইলেকট্রোলাইটস যে হাইপারক্যালিমিয়া বা কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা। ডায়াবেটিক পেশেন্টে তুমি যদি আল্ট্রাসোনোগ্রাম কেওবি করো, যেটা বললাম, কিডনি সাইজ কিন্তু অনেক সময় তুমি নরমালি পাবা। আমরা জানি যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলের লোকদের কিডনির নরমাল সাইজ যদি 9 থেকে 11 সেন্টিমিটার হয় তাহলে আমরা খুশি, বেশি হলে ভালো যদি প্যাথোলজিক্যাল না হয়ে থাকে। এই পেশেন্টগুলি যদি একটু কিডনি অ্যাডভান্স স্টেজেও চলে যায় কিডনি ডিজিজ, তাও কিন্তু কিডনি সাইজ দেখবে তুমি 9 থেকে 11 সেন্টিমিটার মধ্যেই আছে। কারণ আমরা জানি ডায়াবেটিক পেশেন্টের কিডনির মধ্যে কিছু মেসেঞ্জিয়ার এক্সপানশন হয়, ভেসেল মেমব্রেন থিক হয়ে যায়, যার কারণে কিডনি গ্লোমারুলার সাইজ বড় হয়ে যায়, যেটাকে গ্লোমারুলোমেগালি বলা হয়। আবার কিডনি সাইজে বড় হয়ে যায়। আর যদি একদম অ্যাডভান্স স্টেজ হয়ে যায়, এন্ড স্টেজ কিডনি ডিজিজ হয়ে যায় ডিউ টু ডায়াবেটিস মেলাইটাস, তখন কিন্তু কিডনি সাইজ আবার আস্তে আস্তে ছোট হয়ে যাবে ডিউ টু ফাইব্রোসিস। কর্টিকোমারে ডিফারেন্সিয়েশন হয়তো পুয়ার থাকতে পারে,
এবং বন্ধুরা খুব ইন্টারেস্টিং দেখো যে পেশেন্টের ব্লাডারে কিন্তু ইউরিন জমে থাকতে পারে, যেটাকে আমরা ডায়াবেটিক সিস্টোপ্যাথি বলি। অর্থাৎ ইউরিনারি ব্লাডারের মধ্যে যে স্যাক্রাল 3, 4, 5 প্যারাসিম্পেথিক নার্ভ ফাইবার থাকে, আমরা জানি এই প্যারাসিম্পেথিক নার্ভ ফাইবার ব্লাডারটাকে কন্ট্রাক্ট করে স্ফিংক্টার থেকে ওপেন করে ইউরিনটা পাস করে দেয়। কিন্তু যদি এই স্যাক্রাল 2, 3, 4 ইনজুরি হয়ে যায় ডিউ টু ডায়াবেটিস মেলাইটাস, তখন কিন্তু আলটিমেটলি অটোনমিক নিউরোপ্যাথি হয়ে গেল এবং এই ডেট্রোসার মাসল কিন্তু আর কন্ট্রাকশন খুব একটা করতে পারে না। এটাকে আমরা অ্যাটনিক ব্লাডার বলি। এবং এই অ্যাটনিক ব্লাডার হওয়ার কারণে আলটিমেটলি ইউরিন ব্লাডার মধ্যে জমতে থাকে, ইউরিন ডাইলেটেড হতে থাকে, বড় হতে থাকে এবং আলটিমেটলি পেশেন্ট ভয়েড যদি করেও কিছু কিছু ইউরিন কমপ্লিটলি বের হতে পারে না, ব্লাডারের মধ্যে ইউরিন জমে থাকে। এবং এই ধরনের পেশেন্টের রিকারেন্ট ইউটিআইয়ের চান্স বেশি থাকবে, অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি, ইউরোপ্যাথি হয়ে পেশেন্টের কিডনি ড্যামেজ হয়ে যাবে। কাজেই আল্ট্রাসাউন্ড করলে অবশ্যই আমরা পিভিআর করে দেখার চেষ্টা করব যে ব্লাডারের মধ্যে ইউরিন জমে থাকে কিনা। ফিমেল পেশেন্টদের ক্ষেত্রেও আমরা পেশেন্টের পিভিআর করতে হবে। পেশেন্ট পানি খাবে, ব্লাডার ফুল হবে, আল্ট্রাসোনোগ্রাম করবে, এরপর পেশেন্টকে বলবো যে আপনি প্রস্রাব করে আসেন। পেশেন্ট প্রস্রাব করে আসবে, আসার পর আবার আল্ট্রাসোনোগ্রাম করে দেখবো যে ব্লাডারে কি পরিমাণ প্রস্রাব জমে আছে। যদি 30 মিলিলিটারের কম প্রস্রাব থাকে এটাকে আমরা ইগনোর করতে পারি, কিন্তু যদি 30 মিলিলিটারের প্রস্রাব বেশি জমে থাকে তাহলে কিন্তু আলটিমেটলি তোমাকে সচেতন হতে হবে যে কোনো অবস্ট্রাকশন সম্ভবত আছে, ইউরিন কমপ্লিটলি ভয়েড হতে পারছে না। এই ধরনের কন্ডিশনে ব্লাডারের কন্ট্রাকশন বাড়ানোর জন্য আমরা কি মেডিসিন দিতে পারি বন্ধুরা, বলো দেখি বুদ্ধি করে। প্যারাসিম্পেথোমাইমেটিক মেডিসিন আমরা দিতে পারি। পিথানিকল, সেই থার্ড ইয়ারের তোমাদের পড়া ফার্মাকোলজি পড়া, পিথানিকল প্যারাসিম্পেথোমাইমেটিক ড্রাগ, এটা কিন্তু মেডিসিন ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এবং এটা কিন্তু ইউরিনারি ব্লাডার বা ডেট্রোসার মাসল কন্ট্রাকশনে হেল্পফুল হয়, তখন পেশেন্ট আবার ভয়েডিং শুরু হয়। কাজে এই সমস্ত কন্ডিশন, এটাও কারণে কিন্তু পেশেন্টের ক্রিয়েটিনিন বাড়তে পারে। কাজে তুমি যদি ম্যানেজমেন্ট দাও তাহলে পেশেন্ট কিন্তু কিডনি ফাংশন ইমপ্রুভ হয়ে যাবে। এছাড়া আমরা ইজিএফআর ক্যালকুলেট করতে পারি, করে আমরা সিকিডি স্টেজ 5 1, 2, 3, 4, 5 কোন স্টেজে আছে এটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারি। যত স্টেজ যত অ্যাডভান্স হবে তত পেশেন্টের প্রগনোসিস আলটিমেটলি খারাপ হবে। এরপর আমরা পেশেন্ট যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, ফাস্টিং ব্লাড সুগার, 2 আওয়ার্স অফ ব্রেকফাস্ট, হিমোগ্লোবিন A1C, এগুলো আমরা চেক করব যে ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা। আমরা চাই ফাস্টিং ব্লাড সুগার পেশেন্টের 5 থেকে 6 এর মধ্যে থাকুক, 2 আওয়ার্স অফ ব্রেকফাস্ট পেশেন্টের 7 থেকে 8 এর মধ্যে থাকুক এবং হিমোগ্লোবিন A1C পেশেন্টের 7% এর নিচে থাকুক। যদি থাকে তাহলে আমরা বলবো পেশেন্টের গুড গ্লাইসেমিক কন্ট্রোল। কিন্তু যদি বেশি থাকে তাহলে কিন্তু ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস যদি না থাকে আলটিমেটলি ডায়াবেটিক কিডনি ডিজিজ এটা প্রোগ্রেস করতেই থাকবে। সিরাম অ্যালবুমিন করে দেখবো, অ্যালবুমিন যদি কমে যায় আমাকে অ্যালবুমিন রিপ্লেসমেন্ট দিতে হবে। লিপিড প্রোফাইল করে দেখবো, পেশেন্টের ডিসলিপিডিমিয়া থাকতে পারে, ট্রাইগ্লিসারাইড বেশি থাকতে পারে, এলডিএল বেশি থাকতে পারে। যদি এলডিএল বেশি থাকে আমাকে স্ট্যাটিন দিতে হবে, আর যদি ট্রাইগ্লিসারাইড বেশি থাকে তাহলে আমাকে ফেনোফাইব্রেট এই গ্রুপের মেডিসিন প্রেসক্রাইব করতে হবে। আমরা ইসিজি করে দেখবো, আমরা জানি এই ধরনের রোগীদের অনেক সময় ইসকেমিক হার্ট ডিজিজ থাকে এবং এই ইসিজি করে যদি আমরা ইসকেমিক চেঞ্জ পাই আমাকে অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ দিতে হবে। সাধারণত ডায়াবেটিক কিডনি ডিজিজে কিডনি বায়োপসি করা হয় না, কারণ এর প্যাথোলজি হিস্টোপ্যাথোলজি আমাদের জানাই আছে আসলে। কিন্তু যদি তুমি সন্দেহ করো যে এই পেশেন্টের ডায়াবেটিক কিডনি ডিজিজ, ডায়াবেটিক নেফ্রোপ্যাথির পাশাপাশি অন্য কোনো গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকতে পারে তাহলে কিন্তু বন্ধুরা আমাদের কিডনি বায়োপসি করতে হবে, আদারওয়াইজ পেশেন্টের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস ম্যানেজমেন্ট কিছুই হবে না। যদি কোনো পেশেন্টের দেখো যে খুব দ্রুত প্রোটিনিউরিয়া বেড়ে যাচ্ছে তাহলে সম্ভবত পেশেন্টের মেমব্রেনাস নেফ্রোপ্যাথি বা এফএসজিএস লুকানো আছে ভেতরে, এটাকে ফাইন্ড আউট করে তার চিকিৎসা দিতে হবে। যদি কোনো পেশেন্টের খুব দ্রুত রেনাল ফাংশন ডিটেরিওরেট করতে থাকে, অর্থাৎ দ্রুত ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, পেশেন্টের ইউরিনের সাথে আরবিসি যাচ্ছে, তাহলে কিন্তু হতে পারে পেশেন্টের আইজিএ নেফ্রোপ্যাথি ভেতরে লুকানো আছে, অথবা পেশেন্টের AIN CIN পাশাপাশি হয়ে আছে, যার কারণে দ্রুত পেশেন্টের ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে। এদের কিন্তু আলাদা স্পেসিফিক ট্রিটমেন্ট আছে যেটা করতে পারলে পেশেন্টের কিডনি দুটো বেঁচে যাবে। অথবা যদি দেখতে পাও যে পেশেন্টের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আছে কিন্তু
পেশেন্টের রেটিনোপ্যাথি নাই, কিরে এই পেশেন্টের তো রেটিনোপ্যাথি থাকার কথা, রেটিনোপ্যাথি নাই কেন? তখন কিন্তু তোমাকে সন্দেহ করতে হবে, সম্ভবত তুমি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়ে ডিল করছো না, সম্ভবত পেশেন্টের ডায়াবেটিক পেশেন্ট কিন্তু তার অন্য কোনো কারণে নেফ্রোটিক সিনড্রোম হলো। একটা ডায়াবেটিক পেশেন্টে তো অন্যান্য রোগীর মতোই, অন্যান্য লোকের মতো নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। এই পেশেন্টের মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হতে পারে, এফএসজিএস হতে পারে, এমসিজিএন হতে পারে, আইজিএন নেফ্রোপ্যাথি হতে পারে, অন্য কারণে নেফ্রোটিক সিনড্রোম হতে পারে। তখন কিন্তু পেশেন্টের রেটিনোপ্যাথি থাকবে না, কিন্তু প্রোটিনিউরিয়া থাকবে। তখন তোমাকে কিন্তু পেশেন্টের কিডনি বায়োপসি করে সেটাকে ফাইন্ড আউট করে তার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দিতে হবে। এখন আসো, যদি এই পেশেন্টের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়েই থাকে, তাহলে তার দেখো বন্ধুরা, তার হিস্টোপ্যাথোলজি কেমন হবে একটু এটা বুঝতে গেলে আমাদের দেখো বন্ধুরা, একটু নরমাল গ্লোমারুলাস দেখো, এটা হচ্ছে একটা গ্লোমারুলাস, এটা হচ্ছে ক্যাপিলারি লুপ, এবং এই ক্যাপিলারি লুপগুলির মাঝামাঝি দেখো কি থাকছে, মেসেঞ্জিয়াল সেল থাকতেছে এবং মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স থাকতেছে। এটা এফারেন্ট আর্টারিওল, ডিফারেন্ট আর্টারিওল আমরা জানি। কিন্তু যখন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়, দেখো এই মেসেঞ্জিয়াল সেলগুলি অনেক বেড়ে যায় এবং মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্সও বেড়ে যায়, পুরো গ্লোমারুলাসটা কিন্তু বড় হয়ে গেল। আমরা যদি দেখি, এটা নরমাল গ্লোমারুলাস, এটা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি গ্লোমারুলাস, একটু বড়। এবং দেখো বন্ধুরা, এই মেসেঞ্জার সেল অনেক বেশি হয়ে গেল এবং মেসেঞ্জার ম্যাট্রিক্স অনেক বেশি হয়ে গেল। কেন? এরা কিন্তু গ্লুকোজ থেকে নিউট্রিশন, এই গ্লুকোজ, এক্সট্রা গ্লুকোজ, ডায়াবেটিসের পেশেন্টের শরীরে গ্লুকোজ বেশি থাকে, সুগার বেশি থাকে, এই এক্সট্রা গ্লুকোজ আর সুগার খেয়ে 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 এরা কিন্তু সংখ্যায় বেড়ে গেল, বেশি বড় হয়ে গেল। এবং এরা যখন বেশি হয়ে গেল, দেখো ক্যাপিলারিগুলিকে কিভাবে তারা চাপ দিয়ে ন্যারো করে ফেলছে। তোমরা যে আগে ছবি দেখো, ক্যাপিলারিগুলি গোল গোল, কিন্তু এই ক্যাপিলারিগুলি দেখো চ্যাপ্টা হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে। কেন ন্যারো হয়ে গেছে? এই ম্যাট্রিক্সগুলি চাপ দিয়ে ক্যাপিলারিগুলি ন্যারো করে ফেলছে এবং কিছু আলট্রা স্ট্রাকচারে চেঞ্জ হয়ে গেল। আলটিমেটলি এই পেশেন্টগুলি গ্লোমারুলার ফিল্ট্রেশন কমে যাবে, এই ক্যাপিলারিগুলি কোলাপস থাকবে, ফিল্ট্রেশন কমে যাবে, ক্রিয়েটিনিন বেড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? দেখো ভেসেলগুলিতে চেঞ্জ আসে, অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়ে ভেসেল ওয়ালগুলি কেমন মোটা হয়ে গেছে এবং লুমেনগুলি কেমন চিকন হয়ে গেছে। দেখো তাহলে ইফারেন্ট আর্টারিওলটাকে আমরা দেখেছিলাম ন্যারো হয়ে গেছে, কেমন চিকন ওয়াল হয়ে গেছে, তাই না? গ্লোমারুলাসে দেখো কিছু পরিবর্তন, মেসেঞ্জিয়ামগুলি একসাথে হয়ে একটা নোডিউল ফর্ম করছে, যেটাকে কাইমাস্টিয়াল উইলসন নোডিউল বলা হয়। তাহলে এই ধরনের নোডিউল যদি পাওয়া যায় হিস্টোপ্যাথোলজিতে, বুঝতে হবে যে আলটিমেটলি এটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে গেছে। ভাস্কুলার চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইফারেন্ট আর্টারিওল চেঞ্জটা যেভাবে আমরা বাইরে থেকে বুঝতে পারলাম, এফারেন্ট আর্টারিওল চেঞ্জটা হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু আসলে অ্যাথেরোস্ক্লেরোসিস কিন্তু সারা শরীরের মধ্যেই হয় এবং এফারেন্ট এবং ইফারেন্ট দুইটা আর্টারিওলসের মধ্যেই কিন্তু এই পরিবর্তন আসে। আর সারা শরীরের মধ্যে পরিবর্তন আসে বলেই কিন্তু পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করে। এর পাশাপাশি দেখো পেশেন্টের টিউবিউলস, এই টিউবিউলস এর মধ্যে পরিবর্তন আসে। আমরা জানি টিউবিউলস এর মধ্যে গিয়ে প্রোটিনগুলি জমা হয়, এই টিউবুলার অ্যাট্রোফি হয়, টিউবুলার ইনজুরি হয় এবং ওখানে ইনফ্লামেশন হয়, ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস, টিউবুলার অ্যাট্রোফি, এই পরিবর্তনগুলি আসে। এটা একদম নরমাল ইন্ডিভিজুয়াল, যা নরমাল অ্যালবুমিন কিছু সামান্য একটু পাস করতে পারে 15 মিলিগ্রামের নিচে। কিন্তু এটা দেখো এখান থেকে শুরু হয়ে গেল প্যাথোলজি স্টেজ 1, এখানে আলট্রা মেমব্রেন থিকনেস বেড়ে যায় এবং গ্লোমারুলার ফিল্ট্রেশন বেড়ে যায়। এরপরে দেখো স্টেজ এখানে এটাকে বলতে স্টেজ 1 বলছে, এটা স্টেজ 2, আর মাইক্রো অ্যালবুমিন হচ্ছে স্টেজ 3। তাহলে এটা হলো স্টেজ 1, এটা স্টেজ 2, কিছু পরিবর্তন আসলো, স্ট্রাকচারাল চেঞ্জ এবং যখন গ্লোমারুলার জিএফআর বেড়ে গেল। এটা স্টেজ 3 মাইক্রো অ্যালবুমিনুরিয়া। এটা স্টেজ 4 ম্যাসিভ প্রোটিনিউরিয়া। এখানে তারা একটা আবার নতুন করে স্টেজ দেখানোর চেষ্টা করছে, এটা রিভিশনে নাই এবং এটা আমরা আসলে প্র্যাকটিক্যালি কিন্তু পাই বন্ধুরা, কিন্তু আমরা এটা খুব বেশি উল্লেখ করি না। এই পেশেন্টের আসলে ক্রিয়েটিনিন বেশি কিন্তু ডায়ালাইসিসের পর্যায়ে নয় বন্ধুরা। যদি একটা পেশেন্টের ক্রিয়েটিনিন 7 হয়ে যায়, তাহলে আমরা পেশেন্টকে বলি যে মিন ডিস্ট্রিক্ট ক্রিয়েটিনিন ডিজিজ হয়ে গেল, ডায়ালাইসিস করে না। কিন্তু যদি একটা পেশেন্টের ক্রিয়েটিনিন দেখা হলো 3, 4 এরকম, তো এই পেশেন্টের কিন্তু ক্রিয়েটিনিন বেশি এবং পেশেন্টের রেনাল সিকেডি আছে, কিন্তু ডায়ালাইসিসের পর্যায়ে নয়, প্রি ডায়ালাইসিস। তাহলে এটা অ্যাজিওটেমিয়া তারা বলতে পারে, প্র্যাকটিক্যালি আমরা পাই, কিন্তু বই পুস্তকে আমরা এটা উল্লেখ করতে দেখি না। আর এটা হচ্ছে এন্ড-স্টেজ কিডনি ডিজিজ, পেশেন্টকে তোমার ডায়ালাইসিস দিতেই হবে, না হলে কিন্তু পেশেন্ট আলটিমেটলি
যে কোনো সময় এক্সপায়ার করবে। এবার আসো বন্ধুরা, এই ধরনের রোগী তোমার কাছে যখন আসলো, পেশেন্ট শুয়ে ছিল এতক্ষণ তোমার সামনে বেডের মধ্যে, এবার পেশেন্টকে তুমি চিকিৎসা দিবে। পেশেন্ট উঠে আসলো, তোমার সামনে বসলো, তোমাকে জিজ্ঞেস করলো যে স্যার আমার কি অবস্থা, আমি কোন স্টেজে আছি। তুমি স্টেজগুলি তোমাকে বুঝিয়ে বলার চেষ্টা করলে, স্টেজ 1, 2, 3, 4, 5। বন্ধুরা, যখন তোমার কাছে পেশেন্ট আসলেন তখন কিন্তু ইনি হয় স্টেজ 3 অথবা স্টেজ 4 বা স্টেজ 5। স্টেজ 1, 2 তে কিন্তু রোগীরা সাধারণত আসেন না। স্টেজ 3 তেও অনেক সময় রোগীরা আসে না। স্টেজ 3 তে যে ইউরিনের সাথে একটু করে অ্যালবুমিন যাচ্ছে, যার কোনো সাইন সিমটম নাই, আসেন না। তুমি যদি খুব বেশি সচেতন হও তাহলে তুমি হয়তো অ্যাডভান্স মাইক্রো অ্যালবুমিন চেক করে ডায়াগনোস করে ফেলবা, পেশেন্টের জন্য একটা বিরাট রিলিফ হয়ে গেল। কিন্তু পেশেন্ট যখন তোমার কাছে পায়ে পানি, শরীরে পানি, হাতে পায়ে পানি নিয়ে আসলেন, তখন কিন্তু এটা স্টেজ 4 চলে গেল। বা পেশেন্টের যখন শ্বাসকষ্ট শুরু হয়ে গেল এবং পেশেন্টের ক্রিয়েটিনিন বেড়ে গেল, অ্যাসিডোসিস হয়ে গেল, তখন কিন্তু এটা স্টেজ 5 চলে গেল পেশেন্ট। তখন তুমি স্টেজিংটা ওনাকে বুঝিয়ে বলবে যে আপনি এমুক স্টেজে আছেন। এখন কি চিকিৎসা? আমরা চিকিৎসা পার্ট হিসাবে দেখে আসছিলাম যে পেশেন্টের ইফারেন্ট আর্টারিওলটাকে আমরা ডাইলেট করে দিতে চাই। তার জন্য আমাকে এসি ইনহিবিটর, এআরবি দিতে হবে প্রথম মেডিসিন পেশেন্টের জন্য। এসি ইনহিবিটর, এআরবি যদি দেওয়া হয় কি হবে? এই দেওয়া হলে পেশেন্টের ইফারেন্ট আর্টারিওল ডাইলেট হবে, গ্লোমারুলার প্রেসার কমে আসবে, ফিল্ট্রেশন কমে আসবে, প্রোটিন লস কমে আসবে। অন্যদিকে পেশেন্টের যে সিস্টেমিক হাইপারটেনশন আছে এটাও কন্ট্রোল হবে। তবে বন্ধুরা, তোমরা জানো এসি ইনহিবিটর, এআরবি দেওয়ার কিছু ভয় আছে। সেটা কি? সেটার কারণে পেশেন্টের হাইপার ক্যালেমিয়া বা পটাশিয়াম বেড়ে যেতে পারে। তো পটাশিয়াম যদি বেড়ে যায় সেটা আবার এই পেশেন্টের জন্য ডেঞ্জারাস। তো এই জন্য আমরা পেশেন্টের ইলেকট্রোলাইটস বা পটাশিয়াম মনিটরিং করব। অন্যদিকে প্রেসার যদি বেশি কমে যায় বা গ্লোমারুলাসের মধ্যে যদি ফিল্ট্রেশন বেশি কমে যায়, তাহলে কিন্তু পেশেন্টের হঠাৎ করে ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে, যেটাকে আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি বলে থাকি। এটাকে তোমার বন্ধুরা ব্যালেন্স করতে হবে, যে ক্রিয়েটিনিন যেন না বাড়ে। 20% পর্যন্ত ক্রিয়েটিনিন বাড়তে পারে, এটাকে তোমরা অ্যালাউ করতে পারো। কিন্তু এর বেশি যদি ক্রিয়েটিনিন বেড়ে যায় এসি ইনহিবিটর, এআরবি দেওয়ার পর, তখন কিন্তু এই ওষুধ তোমাকে বন্ধ করে তোমাকে অন্য ওষুধে যেতে হবে। তোমাকে কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গ্রুপ অর্থাৎ ভেরাপামিন, ডিলটিয়াজিন, এই গ্রুপে যেতে হবে। এরাও কিন্তু কিছুটা প্রোটিনুরিয়া কমাতে পারে। কাজে যে সমস্ত পেশেন্ট এসি ইনহিবিটর, এআরবি টলারেট করতে পারেন না, দিলেই পটাশিয়াম বেড়ে যায়, দিলেই ক্রিয়েটিনিন বেড়ে যায়, তাদের জন্য কিন্তু ডিলটিয়াজিন ভালো মেডিসিন। ঠিক আছে বন্ধুরা? এছাড়া তুমি এই সমস্ত পেশেন্টের ইসকিমিক হার্ট ডিজিজ থাকে, তার জন্য তুমি বিসোপ্রোল ইউজ করতে পারো। কিন্তু ডিলটিয়াজিন এবং বিসোপ্রোল একসাথে ইউজ করা আসলে খুব সেফ না। পেশেন্টের সিভিয়ার ব্রেডিকার্ডিয়া ডেভেলপ করতে পারে, তুমি যে কোনো একটা ইউজ করো। এর সাথে পেশেন্ট যদি সোয়েলিং থাকে, তাহলে তুমি পেশেন্টের ফুসেমাইড বা থায়াজাইড ইউজ করতে পারো। বন্ধুরা, তোমরা জানো এই সমস্ত পেশেন্টের অ্যালডোস্টেরন ওভার অ্যাক্টিভিটি থাকে এবং অ্যালডোস্টেরন কিন্তু কিডনিতে ফাইব্রোসিস করে। আমরা এর আগেও বলে আসছি, অ্যালডোস্টেরন কিন্তু কিডনিতে ফাইব্রোসিস করে। কাজেই এই পেশেন্টে তুমি যদি একটা অ্যান্টি অ্যালডোস্টেরন দিতে পারো, তাহলে পেশেন্টে কিন্তু কিডনি ইনজুরি অনেক ডিলে হবে এবং বেশ পেশেন্ট ইমপ্রুভ করবে। এই জন্য আমরা স্পাইরোডাক্টম চাইলে দিতে পারি। তবে বন্ধুরা, একই সমস্যা, স্পাইরোডাক্টম যদি দাও তাহলে পেশেন্টের কিন্তু হাইপারক্যালেমিয়া হতে পারে। কাজেই এর জন্য পেশেন্টের হাইপারক্যালেমিয়া অনেক কারণে হতে পারে। তুমি এই পেশেন্টকে এসি ইনহিবিটর দিচ্ছ, এর কারণে হতে পারে। এআরবি দিচ্ছ, এর কারণে হতে পারে। স্পাইরোডাক্টম দিচ্ছ, এর কারণে হতে পারে। বিটা ব্লকার দিচ্ছ, এর কারণেও কিন্তু বন্ধুরা হাইপারক্যালেমিয়া হয়। রিমেম্বার, বিটা ব্লকার কিন্তু হাইপারক্যালেমিয়া করে। তুমি এছাড়া পেশেন্টের কিডনিতে রোগ আছে, এই কিডনি রোগ নিজেই হাইপারক্যালেমিয়া করে। এই পেশেন্টের রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 4 আছে, সেটাও হাইপারক্যালেমিয়া করতে পারে। 5টা থেকে 6টা কারণ আছে ডায়াবেটিক পেশেন্টের হাইপারক্যালেমিয়া হওয়ার। কাজেই বন্ধুরা, আমরা এই ডায়াবেটিক পেশেন্টের এই হাইপারক্যালেমিয়ার ইস্যুটা কিন্তু আমরা মাথায় রেখে পেশেন্টের জন্য ওষুধ সিলেক্ট করব। এছাড়া পেশেন্টের ডিসলিপিডিমিয়া থাকতে পারে, রোসুভাস্টাটিন দিব আমরা, অ্যাটোভাস্টাটিন দিতে পারি আমরা। এই পেশেন্টকে আমরা একটু অ্যাসপিরিন দিব, অ্যান্টিপ্লেটলেট এজেন্ট। এতে পেশেন্টের হার্ট এবং কিডনি দুইটার জন্যই খুব একটা ফেভারেবল ইফেক্ট হবে, হার্ট এবং কিডনিতে রক্ত সরবরাহ বাড়বে। এবার আসো এই পেশেন্টের মূল রোগ ডায়াবেটিস, এটা কিভাবে কন্ট্রোল করব। এই ধরনের রোগী টাইপ 2, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট, এনারা কিন্তু মেটফরমিন খেতে থাকেন।
ডায়াবেটিক ডাক্তার সাহেবগণ খুব যুক্তিসঙ্গত কারণে ওনাদেরকে মেটফর্মিন দিয়ে দিলেন এবং ওরা মেটফর্মিন খাচ্ছেন। কিন্তু যখন এই পেশেন্টের ক্রিয়েটিনিন একটু বেড়ে গেল এবং জিএফআর 30 এর নিচে নেমে গেল, তখন কিন্তু মেটফর্মিন কন্ট্রা ইন্ডিকেটেড হয়ে গেল। এটা যে কোনো সময় তখন ল্যাকটিক অ্যাসিডোসিস করতে পারে। এই জন্য যদি দেখো যে পেশেন্টের ইজিএফআর 30 এর কাছাকাছি চলে আসছে, 34, 35 হয়ে গেছে, তখন আমার মনে হয় যে তোমরা আর মেটফর্মিনের রিস্ক নিও না, বরং তোমরা এখন পেশেন্টকে সরাসরি ইনসুলিন দিয়ে দাও। এটা পেশেন্টের জন্য সবসময় ভালো। কাজেই আমরা তখন পেশেন্টকে শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিনের যে কম্বিনেশন পাওয়া যায়, এই ইনসুলিন আমরা 2 বেলা করে দিতে পারি এবং পেশেন্টকে আমরা এই ডায়াবেটিস একটা ভালোভাবে কন্ট্রোল করতে হবে আমাদের। এর পাশাপাশি তুমি এম্পাগ্লিফ্লুজেন দিতে পারো পেশেন্টকে, সালফোনাল ইউরিয়াস দিতে পারো পেশেন্টকে। বিশেষ করে শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং সালফোনাল ইউরিয়াসগুলি সেফ, কিন্তু লং অ্যাক্টিং সালফোনাল ইউরিয়াসগুলি কিন্তু এই পেশেন্টের জন্য সেফ নয় খুব একটা। অনেক সময় এটা হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। কাজেই এই ডায়াবেটিক কিডনি ডিজিজের পেশেন্টের ডায়াবেটিস ম্যানেজমেন্ট করার জন্য ইনসুলিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস। এর সাথে আমরা পেশেন্টকে অন্যান্য অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন ওরাল ফর্মে যেগুলো আছে এগুলো দিতে পারি, তবে আমরা মেটফর্মিন অ্যাভয়েড করব যদি ইজিএফআর 30 এর কাছাকাছি চলে আসে বা তার নিচে চলে যায়। এর সাথে সাথে পেশেন্টের এক্সট্রা সল্ট ইনটেক এটা বন্ধ করতে হবে, কারণ তোমরা জানো যখন কোনো পেশেন্ট অতিরিক্ত লবণ খান, এই অতিরিক্ত লবণ কিন্তু দুইটা প্রবলেম করে, একটা প্রোটিনুরিয়া বাড়িয়ে দেয় এবং আরেকটা পেশেন্টের ইডিমা বাড়িয়ে দেয়। কাজেই আমরা এই পেশেন্টের সল্ট ইনটেক এবং পাশাপাশি যদি পেশেন্টের হাইপারটেনশন থাকে সেটাও কিন্তু অ্যাগ্রাভেট করে। কাজেই এক্সট্রা সল্ট ইনটেক আমরা পেশেন্টকে নিরুৎসাহিত করব এবং পেশেন্টকে বলবো যে তরকারির লবণই আপনার লবণ, এরপরে আপনি কোনোভাবে লবণ খাবেন না। অনেক সময় পেশেন্টরা তোমাকে ভুল বুঝবে, আপনি তো লবণ খেতে নিষেধ করছেন, কিন্তু আমি টালা লবণ, বাটা লবণ, পিসা লবণ, কত লবণ যে ওদের আছে আগুনের মধ্যে তেলে, তারা মনে করে এটা আমি তো লবণটা তেলে নিলাম আগুনের মধ্যে, এটা তো আর লবণ না, এটা তো চেঞ্জ হয়ে গেছে। এটা চেঞ্জ কি হবে? লবণ চেঞ্জ হলে তো লবণই থাকে, এটা চিনি হবে না। কাজেই আমরা এভাবে কোনো লবণ পেশেন্টকে খেতে অ্যালাউ করব না। আমরা বলবো যে তরকারির লবণই আপনার শেষ লবণ, এরপরে আপনার কোনো লবণ নাই। এরপর স্মোকিং, তোমরা জানো স্মোকিং অ্যাথেরোস্ক্লেরোসিস করে, এটাকে যে কোনোভাবে ইনহিবিট করতে হবে। যারা স্মোকিং করেন এবং ডায়াবেটিক নেফ্রোপ্যাথি চিকিৎসা করেন, এরা আসলে টাকা পয়সাগুলি নদীতে ফেলে দিচ্ছে। অনর্থক এই টাকা পয়সাগুলি খরচ করে চিকিৎসা নেওয়ার কোনো অর্থ আমি দেখি না। আসলে স্মোকিং যে কোনোভাবেই হোক বন্ধ করা উচিত। প্রোটিন ইনটেক আমাদের কমানো উচিত, কারণ তোমরা জানো যত বেশি প্রোটিন খাবে তত বেশি প্রোটিন লিক হবে, আর যত বেশি প্রোটিন লিক হবে সেই প্রোটিন তত বেশি টিউবুলসে গিয়ে রিঅ্যাবজর্পশন হবে এবং টিউবুলার ইনজুরি করবে এবং জিএফআর কমতে থাকবে। ম্যানেজমেন্টের এই বিষয়গুলি আমরা তোমাদের সাথে আলাপ করলাম যে পেশেন্টের অ্যান্টিহাইপারটেনসিভ দিতে হবে। অ্যান্টিহাইপারটেনসিভ হিসাবে আমরা এসি ইনহিবিটর এআরবি কথা বললাম এবং পেশেন্টের টার্গেট ব্লাড প্রেশার কিন্তু লেস দেন 130/80 যদি প্রোটিনুরিয়া 1 গ্রামের নিচে হয়, আর যদি প্রোটিনুরিয়া 1 গ্রামের উপর হয় তাহলে কিন্তু টার্গেট হচ্ছে 125/75 মিলিমিটার অফ মার্কারি। এর জন্য যত ওষুধ দেওয়া লাগে সব দিতে হবে তোমাকে। প্রথমত এসি ইনহিবিটর এআরবি দিব, তারপর আমরা ডিলটিয়াজিন দেওয়ার চেষ্টা করব, এরপরে আমরা আলফা ব্লকার দেওয়ার চেষ্টা করব, আমরা ডায়াবেটিক্স দেওয়ার চেষ্টা করব, ফুসেমাইড ভেরি গুড মেডিসিন। যদি ইজিএফআর 40 এর নিচে হয় সেক্ষেত্রে কিন্তু ফুসেমাইড দিতে হবে, আর 40 এর উপর হলে তুমি থায়াজাইড দিতে পারো। কাজে এই ক্যালকুলেশনগুলি তুমি করে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ তুমি পছন্দ করবে এবং ওইভাবে প্রেসক্রাইব করলে তোমরা আল্লাহ চাহেন তো ভালো রেসপন্স পাবে। এই বিষয়গুলি নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে ফেললাম। আরেকটা মজার কথা আছে এখানে বন্ধুরা, যদি এই ধরনের রোগীদের হাইপারটেনশন নাও থাকে, নর্মাল ব্লাড প্রেশার 120/80, 110/70, এই ধরনের যে নর্মাল ব্লাড প্রেশার থাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেশেন্টের, এরপরেও লো ডোজে হলেও কিন্তু এসি ইনহিবিটর এআরবি আমরা দেওয়ার চেষ্টা করব। কারণ যে কোনো অবস্থাতে এই পেশেন্ট যদি এসি ইনহিবিটর এআরবি খান এবং সেটাকে টলারেট করে নেন তাহলে ওনার প্রোটিনুরিয়া কমে আসবে এবং ফার্দার রেনাল ডিটেরিওরেশন অনেক ডিলে হবে। কাজে আমরা এই পেশেন্টদের এসি ইনহিবিটর এআরবি খুবই লো ডোজেও হলেও দেওয়ার চেষ্টা করব। এই কথাগুলি আমরা ডিসকাশন করে আসছি।
স্পাইনোলেকটন দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমরা হাইপারক্যালেমিয়াকে ভুলবো না। সর্বশেষ হচ্ছে যে যদি পেশেন্টের একদম এন্ড স্টেজ কিডনি ডিজিজ হয়ে যায়, পেশেন্টের ফ্লুইড ওভারলোড হয়ে গেছে, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, ফুসফুসে পানি জমে গিয়ে এই ধরনের কন্ডিশন যদি হয়, তাহলে কিন্তু পেশেন্টকে ডায়ালাইসিস দেওয়া লাগবে। অনেক সময় এরকম হয় পেশেন্টের। এই নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে গেছে, নেফ্রোটিক সিনড্রোম হয়ে গেছে, ক্রিয়েটিনিন 3 কি 4 এর বেশি না, কিন্তু শরীরের মধ্যে এত পানি জমে গেছে, ফুসফুসে এত পানি জমে গেছে যে পেশেন্ট এখন শ্বাসকষ্ট হচ্ছে। এখন তুমি ডায়াবেটিস দিচ্ছ পেশেন্টকে, কিন্তু এই ডায়াবেটিসটা আসলে খুব বেশি কাজ করছে না। আসলে কেন পেশেন্ট ডায়াবেটিস কাজ করে না, এটা অবশ্য একটু পোস্ট গ্রাজুয়েট লেভেলের পড়াশোনা। এই ধরনের পেশেন্টদের কিন্তু তুমি ওরালি ফুসেমেট দাও আর ইনজেক্টেবল ফুসেমেট দাও, অনেক ক্ষেত্রে কিন্তু রেসপন্স খুব ভালো নাও হতে পারে। এরা কিডনির উপর গিয়ে খুব ভালো কাজ অনেক সময় করে না। সেক্ষেত্রে এই যে এক্সট্রা ফ্লুইড শরীরে জমে গেছে, এটা এই অল্প ক্রিয়েটিনিন 3-4 এরপরেও পেশেন্টকে ডায়ালাইসিস দিয়ে এই পেশেন্টের এই এক্সট্রা ফ্লুইড শরীর থেকে বের করা লাগে। এটা অবশ্যই টেম্পোরারি ডায়ালাইসিস। এই 3-4টা ডায়ালাইসিস যদি আমরা দিতে পারি পেশেন্টকে, তাহলে পেশেন্টের শরীর থেকে এই অতিরিক্ত পানি বের হয়ে যাবে। বন্ধুরা প্লিজ আমাকে ভুল বুঝবে না, এটা টেম্পোরারি ডায়ালাইসিস, এবং এটা তখনই আমরা প্র্যাকটিস করব যখন পেশেন্টকে অ্যালবুমিন ইনজেকশন এবং ফুসেমাইড ইনজেকশন এবং ফুসেমাইড ইনফিউশন কোনোভাবে এই সমস্ত মেডিসিন দিয়ে পেশেন্টের ইডেমা সাবসাইড করানো যাচ্ছে না, এবং এত পানি শরীরের মধ্যে যে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে একটা ফিমোরাল বা জুগুলার ক্যাথেটার করে টেম্পোরারি বেসিসে কয়েকটা ডায়ালাইসিস দিয়ে পেশেন্টের আবার ক্যাথেটার খুলে দিয়ে আমরা বলে দিব যে আপনার আপাতত এখন ডায়ালাইসিস লাগবে না। হ্যাঁ, পেশেন্টের যদি কখনো এন্ড স্টেজ কিডনি ডিজিজ ডেভেলপ করে পরবর্তীতে এবং ক্রিয়েটিনিন বেশি হয়ে গেছে পেশেন্টের, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি পেশেন্টকে আমাদের পার্মানেন্ট ডায়ালাইসিস যেতে হবে। এবং যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে এবং ভালো ডোনার পাওয়া যায়, তাহলে কিন্তু কিডনি রিপ্লেসমেন্ট হতে পারে। তবে এক্ষেত্রে বন্ধুরা পেশেন্টের জন্য কিডনি এবং প্যানক্রিয়াস রিপ্লেসমেন্ট যদি একসাথে করা যায়, তাহলে কিন্তু পেশেন্টের ডায়াবেটিসেরও ভালো হয়ে গেল এবং কিডনি ডিজিজও ভালো হয়ে গেল। যদিও এটা আমাদের দেশে এখনো হচ্ছে না, শুরু হয় নাই, কিন্তু কিডনি রিপ্লেসমেন্ট বা কিডনি ট্রান্সপ্লান্টেশন আমাদের দেশে এখন অনেক জায়গায় হয়, এবং এর মাধ্যমে এই পেশেন্ট আলটিমেটলি ডায়াবেটিক কিডনি ডিজিজ বা কিডনি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থেকে পেশেন্ট রিকভারি হতে পারে। আমরা রেনাল ট্রান্সপ্লান্ট সম্বন্ধে আলোচনা করলাম, প্যানক্রিয়াটিক ট্রান্সপ্লান্টেশন নিয়ে কথা বললাম। বন্ধুরা কাজে আমাদের কিছু টেক হোম মেসেজ তোমাদের জন্য থাকবে, সেটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের সাথে কিডনি রোগ হওয়াটা ভেরি লাইকলি। তোমরা ধরে নিবা যে পেশেন্টের ডায়াবেটিস থাকার সম্ভাবনা অন্তত 30 থেকে 40%, এবং পেশেন্টের সাথে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির সাথে রেটিনোপ্যাথি এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি এগুলি অনেক সময় একসাথেই থাকে। এবং বন্ধুরা যে মেসেজ তোমাদের জন্য আমাদের দেওয়া খুবই প্রয়োজন, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যখন থাকে তখন এই পেশেন্টের নেফ্রোপ্যাথির পেছনে অন্য কোনো কিডনি ডিজিজ লুকিয়ে আছে কিনা সেটাকে আমরা ভুলবো না। সেটা বিষয়ে আমরা একটু সন্দিহান হলেও থাকবো, প্রয়োজন হলে কিডনি বায়োপসি করব। যদি আমাদের এই ধরনের কোনো সন্দেহ না থাকে তাহলে কিন্তু আমরা কিডনি বায়োপসি করব না। এবং যদি শুধুমাত্র ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থাকে তাহলে এসি ইনহিবিটর এআরবি ইজ আ ড্রাগ অফ চয়েস। আর যদি এর সাথে অন্য কোনো রোগ থাকে তাহলে কিন্তু স্পেসিফিক্যালি সেই রোগের চিকিৎসাও করতে হবে। তাহলে আলটিমেটলি পেশেন্টের কিডনি ইনজুরি এবং কিডনি ফেলিউর এটা ডিলেড হবে, ইভেন এটা স্টপ হয়ে যেতে পারে। তোমাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।